হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে যে আমাদের ক্লাসটা নেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো সন্ধ্যেবেলা আমাদের যে হিস্ট্রি বুকটা রয়েছে, এই হিস্ট্রি বুক থেকে আমাদের যে আমাদের চ্যাপ্টারটা চলছিল, মানে যে উপজাতি এবং তার ওই সময় মানে সন্ন্যাসী ফকির, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, উপজাতি যে বিদ্রোহগুলো, তার সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট নিয়ে। স্টুডেন্টস, এর আগের দিন কিন্তু আমরা সম্পূর্ণ ক্লাস এবং ক্লাস ভিডিওর পিডিএফ সহ সম্পূর্ণটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেনি, আমাদের জয়েন করে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং এবার তো আমাদের এই পিডিএফ এর মধ্যে আমাদের ফেসবুক পেজ বলো, ইউটিউবের সমস্ত বারকোড রয়েছে, স্ক্যান করে তোমরা গুগল ক্যাপে স্ক্যান করলে তোমরা ইজিলি এই যে ইয়েগুলোতে জয়েন করে, প্ল্যাটফর্মগুলোতে জয়েন করে নিতে পারবে। আজকে আমরা 31 নাম্বার থেকে শুরু করব। কালকে আমরা 30খানা প্রশ্ন আমরা সম্পূর্ণটা সলিউশন করে দিয়েছিলাম। আজকে আমরা 31খানা প্রশ্ন থেকে আমরা শুরু করতে চলেছি আজকের যে প্রশ্ন উত্তরে পড়বো, এবং এটা আমাদের রয়েছে আজকের লাস্ট পার্ট এই চ্যাপ্টারের, ঠিক আছে? তো তার আগে আমরা একটু জেনে নেব আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে, যেটা হেড অফিস আমাদের রয়েছে বালুঘাট, দক্ষিণ দিনাজপুর। এখানে আমাদের এনএম, জিএনএম বলো, এসএসসি, জিডি, ডাব্লিউপি, সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত প্রিপারেশন গুলো, সেটা আমাদের পিএসসি হতে পারে, এসএসসি হতে পারে, এভরিথিং। আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেকেন্ড নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের সাথে তোমরা ইজিলি যোগাযোগ করতে পারবে। হেড অফিস বালুঘাট, যেখানে আবাসিক ব্যবস্থা রয়েছে, সমস্ত সাবজেক্টের বই, নোটস, মক টেস্ট, মানে আমাদের যে বই, নোটস, মক টেস্ট গুলো রয়েছে ওগুলো কিন্তু তোমরা বাড়িতে বসেও নিতে পারবে, ঠিক আছে? ওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের, ঠিক আছে? এবারেও আমাদের প্রত্যেকটা বিষয়ের তোমরা যে ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনের আকারে পেয়ে যাবে, অনলাইন ক্লাসে বলো, অফলাইন বলো, মাঠের ট্রেনার, আবাসিকের শিক্ষক, ইউটিউব অ্যাপের ক্লাস, ফ্রি ক্লাস, পেড ক্লাস, যা যা খরচ রয়েছে সম্পূর্ণটা এখানে দেওয়া রয়েছে। অনলাইন ক্লাসের ডিটেলস সহ তোমরা কাইন্ডলি একবার কিন্তু সেটা দেখে নেবে আমাদের পিডিএফ থেকে, যারা যারা আমাদের কোচিং থ্রু জয়েন করতে চাইছো। তো আমরা একদম সময় নষ্ট করবো না, আমরা এবার শুরু করবো আজকে যে রাত 8টার আমাদের প্রথম প্রশ্নটা নিয়ে। সে প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। স্টুডেন্টস, খাতা কলম নিয়ে আশা করি তোমরা রেডি হয়ে গেছো, কারণ আমি আবারও বলি, আমাদের ক্লাস যারা নতুন করছে তারা হয়তো জানো না, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে একদম ডিটেলসে আলোচনা করি সবসময়, ঠিক আছে? তো ডিটেলসে আলোচনা করে সম্পূর্ণ বিষয়গুলোকে কিন্তু আমরা নখদর্পণ করার চেষ্টা করব। তো সেখানে আজকের যে প্রথম প্রশ্নটা আমাদের রয়েছে, আজকের প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন আমাদের বলেছে, নীল দর্পণ নাটক যেটা রয়েছে, যে সেটা ইংরেজিতে অনুবাদ করার জন্য বা প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় এবং কারাদণ্ডও করা হয়েছিল? সবার আগে বলে দিই, আমাদের যে নীল দর্পণ নাটকটা, সেটা আমাদের ইংরেজিতে কে অনুবাদ করেছিল? সেটা করেছিল কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু তার কিন্তু মানে পারমিট ছিল না যে সেটা প্রকাশ করবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের লিখেছিল আমাদের হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নীল দর্পণ নাটকের প্রবক্তা, তিনি লিখেছিলেন, এবং সেটা ইংরেজিতে অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু সেটাকে জেমস লং প্রকাশ করে দিয়েছিল। সে যেহেতু এটা সম্পূর্ণ নীল চাষীদের উপরে ইংরেজদের অত্যাচারের সমস্ত ঘটনাগুলো বর্ণিত ছিল, সেই কারণে আমরা কিন্তু নীল দর্পণ নাটকটা, মানে মেনলি নীল চাষ, ঠিক আছে, যেটা আমাদের নীল চাষ হয়েছিল বা নীল বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, নীল চাষের উপরে যে নীল বিদ্রোহটা হয়, এই নীল বিদ্রোহের উপরে আমাদের যেটা নীল বিদ্রোহ যেটা আমাদের হয়েছিল, এটাও খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখবে। এবছর ডাব্লিউবি ছিল ভেরি ইম্পর্টেন্ট বা এসএসজির জন্য, 1859 সালে। তো এই নীল বিদ্রোহ সম্পর্কে নীল দর্পণ নাটকে কিন্তু সম্পূর্ণটা লেখা রয়েছে। তার জন্য জেমস লংকে কিন্তু জরিমানাও দিতে হয়েছিল এবং কিন্তু তার কারাদণ্ডও হয়। পরবর্তী প্রশ্ন, পাইক বিদ্রোহের পটভূমি কোথায় ছিল? মানে এক কথায় যদি আমি বলি, পাইক বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? তো আমাদের অপশন কি কি রয়েছে? বাংলা, বিহার, আসাম না ওড়িশা? তো অবশ্যই স্টুডেন্টস, পাইক বিদ্রোহ সম্পর্কে একটু ছোট্ট করে তোমাদের কিন্তু আলোচনা না করলেই নয়। এই সকল বিদ্রোহগুলো সম্পর্কে ছোট্ট করে আমি এর আগের দিন আলোচনা করে নিয়েছিলাম। যারা যারা আমাদের আলোচনাগুলো শোনোনি বা দেখোনি, এর আগের ক্লাসটা করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আগের সমস্ত ক্লাসের, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। বিদ্যাধর মহাপাত্র, ঠিক আছে, বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে, বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে ওড়িশাতে আমাদের এই পাইক বিদ্রোহের কিন্তু সূচনা হয়েছিল। যদি এটা আমরা সাল বলি, তাহলে অবশ্যই মনে রাখবে এটা আমাদের খুর্দা বিদ্রোহ নামে পরিচিত, এবং এটা হয়েছিল আমাদের 1817 সালে। পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল, যেটা হয়েছিল আমাদের ওড়িশায়, এবং তার প্রমুখ নেতা ছিল আমাদের হচ্ছে বিদ্যাধর মহাপাত্র। তো অপশন ডি হলো আমার এটা রাইট অ্যান্সার। নীল বিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা কে ছিল? মানে ফরাজি নেতা আমাদের মধ্যে, এদের মধ্যে কে ছিল? ফকির করিম শাহ, হাজী শরীতুল্লাহ, রফিক মন্ডল না দুদু মিয়া? দুদু মিয়ল লেখা আছে, এটা আমাদের হবে হচ্ছে দুদু মিয়া। তো মাথায় রাখবে স্টুডেন্টস, আমাদের 33 নম্বর প্রশ্ন রয়েছে, এর সঠিক উত্তর আমাদের কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সেটা হলো আমাদের দুদু মিয়া।
দুদু মিয়া হচ্ছে নীল বিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা ছিল আমাদের, সেটা হলো আমাদের হচ্ছে দুদু মিয়া। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বলে দিই যে এই যে ফরাজি আন্দোলন, যেটা এই ফরাজি আন্দোলনের কিন্তু নেতা যেমন আমাদের, যেটা আমরা একটু আগে বললাম দুদু মিয়া ছিল, তার পাশাপাশি কিন্তু এই ফরাজি আন্দোলন যেটা ছিল তার কিন্তু অন্যতম আরেকজন নেতা ছিল হাজী শরীদুল্লাহ। ঠিক আছে, এই হাজী শরীদুল্লাহ এবং পাশাপাশি কিন্তু ছিল দুদু মিয়া। এই দুদু মিয়া নীল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, ফরাজি বিদ্রোহেরও নেতা ছিল। আর আমাদের যে ফরাজি আন্দোলনটা হয়েছিল এটা হয়েছিল কিন্তু আমাদের হচ্ছে 1820 সালে। ঠিক আছে, নীল বিদ্রোহ যেটা হয়েছিল 1859 সালে, আর আমাদের ফরাজি আন্দোলনটা হয়েছিল আমাদের 1820 সালে। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের স্টুডেন্টস পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বইয়ের মধ্যে এগুলো ডিটেলিং এও সম্পূর্ণটা দেওয়া রয়েছে। প্রথমে চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আনা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয়, বা বাংলার নানা সাহেব বলতে মানে আমরা কাকে চিনি বা কে ওই নামে কে পরিচিত? তো আমাদের 34 নম্বর প্রশ্ন, সবার আগে অপশনস গুলো আমরা এক নজরে দেখে নেবো। আমাদের অপশনস গুলো কি রয়েছে? রফিক মন্ডল, বিষ্ণুপদ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, না রামরতন মল্লিক? তো রাইট অ্যান্সার হবে রামরতন মল্লিক। রামরতন মল্লিক যিনি একজন ছিলেন নীল বিদ্রোহের অন্যতম নেতা, তিনি কিন্তু আমাদের বাংলার নানা সাহেব নামে পরিচিত। কার শাসনকালে পাঞ্জাবে কুকা বিদ্রোহ হয়েছিল? ঠিক আছে, তো কুকা বিদ্রোহ কিন্তু আমাদের যারা সংগঠিত হয় সেটা হয়েছিল আমাদের পাঞ্জাবে। তো এই কুকা বিদ্রোহ কার আমলে আমাদের হয়েছিল সেটা আমাদের করতে হবে। কুকা বিদ্রোহ সূচনা কালটা কার মাধ্যমে হয়েছিল? ঠিক আছে, তো ঠিক আছে, তো আমরা একটু কুকা বিদ্রোহ সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা করে নেবো স্টুডেন্টস। ঠিক আছে, আচ্ছা, কুকা বিদ্রোহ সম্পর্কে বিশেষ কিছু আমাদের যে এখানে মানে করার প্রয়োজন আছে তা না, আমি একবারে ডাইরেক্ট প্রশ্নেই চলে আসি স্টুডেন্টস। এটা খুব একটা বেশি আসবেও না, এটাই আসে যে কুকা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল, সেটা হয়েছিল পাঞ্জাবে, এটুকুটাই আসে। তো এই বিদ্রোহের সূচনা করেছিল আমাদের হচ্ছে রামরতন মল্লিক, অপশন ডি এগেন, যাকে বাংলা নানা সাহেব বলা হয়, তার হাত ধরে কিন্তু পাঞ্জাবে কুকা বিদ্রোহের সূচনা হয়। ঠিক আছে, এই যে কুকা বিদ্রোহটা আমাদের হয়েছিল, এই কুকা বিদ্রোহটা ওই সময় আমাদের বাংলার গভর্নর জেনারেল কে ছিল? ঠিক আছে, তো আমাদের রাইট অ্যান্সার কোনটা আছে? লর্ড মেও, লর্ড নর্থব্রুক, লর্ড এলেনবেরো, না লর্ড অকল্যান্ড? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে লর্ড মেও, অপশন এ লর্ড মেও হবে রাইট অ্যান্সার। এবং এই লর্ড মেওর আমলেই কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথমবারের জন্য জনগণনার সূচনা হয়েছিল। ভারতে জনগণনার সূচনা হয়েছিল লর্ড মেওর আমলে। তো 36-এর রাইট অ্যান্সার হবে অপশন এ হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? 37 নম্বর প্রশ্ন এক নজরে দেখে নাও কি বলেছে। ওয়াহাবি শব্দের অর্থ কি? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, ওয়াহাবি শব্দটা যেটা আপনাদের সবাই জানি যে ওয়াহাবি একটা আন্দোলনের নাম। ঠিক আছে, তো এই ওয়াহাবি যে আন্দোলনটা হয়েছিল সেটাও সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জেনে নেব, এবং তার পাশাপাশি আমাদের অবশ্যই জেনে নিতে হবে আমাদের হলো এর কথার অর্থ। তো সবার আগে আমরা বলে রাখি যে ওয়াহাবি যে শব্দটা, এর অর্থ হলো আমাদের হচ্ছে নবজাগরণ। ঠিক আছে, স্বাধীনতা, ঈশ্বরের বিশ্বাস, নবজাগরণ না জন্মভূমি? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে নবজাগরণ। এই ওয়াহাবি আন্দোলন আমাদের শুরু করেছিল ভারত, বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশে। সেটা করেছিল হচ্ছে তিতুমির। ঠিক আছে, এটা করেছিল আমাদেরকে তিতুমির, যে করেছিল আমাদের হচ্ছে 1923 সালে। এই যদি আমরা বলে ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল? 1923 সালে। এবং তিতুমিরের আসল নাম কি, এটাও কিন্তু স্টুডেন্টস পরীক্ষায় খুব আসে। তার আসল নাম হলো মীর নিশান আলী। মীর নিশান আলী হলো আমাদের তিতুমিরের আসল নাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বাংলার রবিনহুড নামে কে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিচরণ বিশ্বাস, দিগন্তর বিশ্বাস, না দিগম্বর হবে? হ্যাঁ, দিগম্বর হবে, দিগম্বর বিশ্বাস, বিশ্বনাথ সর্দার, না দুর্জন সিং? তো আমাদের যে 38 নম্বর প্রশ্ন রয়েছে, এর রাইট অ্যান্সার আমাদের কি হবে? তো অপশন সি, অর্থাৎ বিশ্বনাথ সর্দার বাংলার রবিনহুড নামে কিন্তু পরিচিত ছিল। তো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। কত সালে পাশ হয়েছিল ছোটনাগপুরের প্রজাতন্ত্র আইন? ঠিক আছে, এটা ডাইরেক্ট প্রশ্ন স্টুডেন্টস তোমাদের এসে থাকে। 1855, 1817, 1908, না 1825 সাল? তো আমাদের 39 নম্বর প্রশ্ন যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের 1908 সালে। ছোটনাগপুর প্রজাতন্ত্র বা সত্য আইন, যেটা প্রজাসত্ব আইন, সেটা হয়েছিল আমাদের 1908 সালে। ওকে, নেক্সট প্রশ্নে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন এগুলো কিন্তু সম্পূর্ণটা আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, এবং স্টুডেন্ট যারা যারা আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নেবে চোখ বন্ধ করে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। সেরা প্রস্তুতি কিন্তু অবশ্যই আমরা সেখান থেকে প্রোভাইড তোমাদের করে দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি, এবং হাজারো হাজারো স্টুডেন্টস আমাদের এখান থেকে প্রিপারেশন নিচ্ছে সমস্ত ব্যাচের জন্য। তোমরা কিন্তু নির্দ্বিধায় এখানে আসতে পারো।
কোল বিদ্রোহের এখানকার অন্যতম মানে হিরোকে বা অন্যতম নায়ককে, ঠিক আছে? তো আমাদের এখানে অপশনস কি কি রয়েছে? সিধু কানু, বিরসা মুন্ডা, না সুই মুন্ডা? দেখো এখানে যে নামগুলো স্টুডেন্টস রয়েছে না, প্রত্যেকটা নামই কিন্তু স্টুডেন্টস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা নামই কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকেই জানি 1899 সালে সংগঠিত হওয়া, আই রিপিট, আমি আবার এখানে ক্লিয়ার করে নিই, 1899 সালে সংগঠিত হওয়া মুন্ডা বিদ্রোহ, এই মুন্ডা বিদ্রোহের অন্যতম যে নায়ক ছিল সেটা ছিল আমাদের হচ্ছে বিরসা মুন্ডা। যদি বলি বিরসা মুন্ডা কে ছিল, সেটা ছিল আমাদের হচ্ছে 1899 সালে সংগঠিত হওয়া মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা। এবার আমরা চলে আসবো সিধু এবং কানুতে। সিধু কানুর যদি আমরা এখানে কথা বলি, এরা দুজনেই একটাই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, সেটা ছিল আমাদের সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের যদি অন্যতম হিরো বলা হয় তাহলে আমাদের বলা হবে সিধু এবং কানুকে, এবং এটা সংগঠিত হয়েছিল 1855 সালে। আর আমাদের যে কোল বিদ্রোহের আমাদের নেতা ছিল হচ্ছে আমাদের হচ্ছে সুই মুন্ডা। এই সুই মুন্ডা কোন বিদ্রোহের হিরো ছিল? সেটা হচ্ছে আমাদের কোল বিদ্রোহ। এবং এই কোল বিদ্রোহ কত সালে আমাদের সংগঠিত হয় সেটাও পরীক্ষার জন্য এসে থাকে, সেটা হলো আমাদের 1832 সালে। 1832 সালে আমাদের কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই পয়েন্টগুলো স্টুডেন্টস খালি চোখ বন্ধ করে একটু খাতায় লিখে নেবে, তোমাদের বলে দিচ্ছি। এবং এই ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের ইউটিউবের বলো, আমাদের ফেসবুক পেজে বলো, আমাদের টেলিগ্রাম চ্যাট সবেতে তোমরা কিন্তু পেয়ে যাবে। বারকোড গুলো স্ক্যান করে তোমরা কিন্তু জয়েন করতে ভুলবে না। ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, পাইক বিদ্রোহ, না আমাদের চুয়ার বিদ্রোহ? দেখো এখানে চারটা বিদ্রোহ বলা রয়েছে না, এই চারটা বিদ্রোহে কিন্তু স্টুডেন্টস পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা এক এক করে একটু আলোচনা করে নেব, তার আগে আমরা একটু উত্তরটা তোমাদেরকে অবশ্যই বলে দেবো। আমাদের যদি ভবানী পাঠক বলি বা দেবী চৌধুরানী বলি, প্রত্যেকে কিন্তু ভারতবর্ষে সংগঠিত হওয়া প্রথম যে বিদ্রোহ সেটা হলো আমাদের সন্ন্যাসী বিদ্রোহ। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের সাথে যুক্ত। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ আমাদের হয়েছিল 1763 সালে। এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট যদি বলি চুয়ার বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ হলো আমাদের বাংলার প্রথম এবং ভারতের দ্বিতীয় উপজাতি যদি সংগঠিত হওয়া কোনো বলা হয়ে থাকে, সেটা হলো আমাদের চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহ আমাদের যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের 1768 সালে। 63-তে হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এবং চুয়ার বিদ্রোহ হয়েছিল আমাদের 1768 সালে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের নেক্সট চলে আসছে পাইক বিদ্রোহ। আমরা অলরেডি একটু আগে ডিসকাস করে দিলাম। পাইক বিদ্রোহ আমাদের যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের 1817 সালে। এবং লাস্ট যেটা ওয়াহাবি বা ফরাজি বিদ্রোহ আমাদের বলা হয়ে থাকে, যেটা আমাদের হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে হয়েছিল, একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, সেটা আমাদের হয়েছিল হচ্ছে 1820 সালে বাংলায়। আমাদের বাংলায় 1820 সালে ফরাজি বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, দামিনী কোহ শব্দের অর্থ কি? একটা উপজাতি বিদ্রোহের সাথে কিন্তু স্টুডেন্টস আমাদের এই দামিনী কোহ কথাটা কিন্তু মানে জড়িত, ঠিক আছে? 1855 সালে সংগঠিত হওয়া আমাদের যে সাঁওতাল বিদ্রোহ, এই সাঁওতাল বিদ্রোহের সময় কিন্তু এই দামিনী কোহ কথাটা আমরা দেখতে পাই। তো আমাদের যে দামিনী কোহ কথাটা রয়েছে, এইটার কথাটা কি? সাঁওতালরা যে সকল অঞ্চলে বসবাস করত, ঠিক আছে, বা আমাদের যদি প্রান্ত মানে বলা হয়, মানে যেখানে মানে সাঁওতালরা মানে যুদ্ধের সময় আর কি বসবাস করতো, সেই অঞ্চলটাকে বলা হয়ে থাকে। তো এটাকে কি কোন প্রান্ত দেশ আর কি? তো যাই হোক, তো দামিনী কোহ যদি শব্দের অর্থ বলি, সেটা হচ্ছে আমাদের পাহাড়ের প্রান্ত দেশ, যেখানে ওই সময় সাঁওতালরা থাকতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। সন্ন্যাসী বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? মানে সন্ন্যাসী বিদ্রোহ বলো বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলো, ভারতে সংগঠিত হওয়া প্রথম বিদ্রোহ, আমি যেটা কেবলই বললাম 1763 সালে। তো এই বিদ্রোহের মেন কারণ কি ছিল? ব্রিটিশ সরকার কর্তৃক জমিদার এবং কৃষকদের ভূমি হরণ, ভারতবাসীদের ধর্মীয় বিষয়গুলিতে ব্রিটিশ প্রশাসনের অর্থনৈতিক হস্তক্ষেপ, গো হত্যা, না ওপরের কোনোটাই না? আমার 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো ব্রিটিশ সরকার কর্তৃক জমিদার এবং কৃষকদের ভূমি হরণ, মানে জমি জায়গা কেড়ে নেওয়ার জন্য সন্ন্যাসী ফকিরটা আমাদের হয়েছিল। 1826 খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? মানে ওয়াহাবি আন্দোলন যেটা আমাদের হয়েছিল তার প্রধান কেন্দ্রটা আমাদের কোথায় ছিল? তো আমরা ওয়াহাবি আন্দোলন সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেই দিলাম, যার অর্থ হলো নবজাগরণ। তো যেটা আমাদের 1920 সালে হয়েছিল, তো এর প্রধান কেন্দ্র ছিল আমাদের হচ্ছে পেশোয়ার, বর্তমানে পাকিস্তানে রয়েছে। তো পেশোয়ার ছিল কিন্তু ওই সময়কার তৎকালীন সময়ের ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র। ফরাজি আন্দোলনের প্রধান প্রবক্তা কি? আমরা অলরেডি কিন্তু স্টুডেন্টস এটা নিয়ে বহুবার ডিসকাস করে দিলাম, তাই না? এক তো ছিল আমাদের হচ্ছে দুদু মিয়া, কিন্তু যদি প্রধান প্রবর্তক বলা হয় তাহলে সেটা আমাদের হবে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তার সঙ্গে দুদু মিয়া তো ছিলই, বাট হাজী শরীয়তুল্লাহর নামটা কিন্তু আমাদের এখানে সব থেকে আগে আসে ফরাজি আন্দোলনের ক্ষেত্রে।
পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। আমাদের 46 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। কোন বিদ্রোহের পরে ইংরেজ সরকার জঙ্গলমহল নামে একটা নতুন জেলা তৈরি করে, যেটা বর্তমানে কিন্তু ভারতবর্ষের মধ্যে এখনো রয়েছে, ঠিক আছে, এটা বাংলাতেই রয়েছে আমাদের জঙ্গলমহল। তো কোন বিদ্রোহের পরে সেটা আমাদের তৈরি করা হয়? আমাদের বাংলায় যেটা সংগঠিত হওয়া প্রথম বিদ্রোহ, সাঁওতাল, কোল, চুয়ার না মুন্ডা। তো 1768 সালে সংগঠিত হওয়া বাংলার প্রথম বিদ্রোহ চুয়ার বিদ্রোহের পরে কিন্তু জঙ্গলমহল নামে নতুন আমাদের জায়গা তৈরি হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, একটু আগে আলোচনা করলাম বিচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল। তো তোমরা যেহেতু বাংলার বিষয় তোমরা প্রত্যেকেই জানো যে এই বিশ্বাস ব্রাদার্স যারা ছিল, রংপুর বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, তেভাগা আন্দোলন না নীল বিদ্রোহ। তো 1859 সালে সংগঠিত হওয়া নীল বিদ্রোহের সাথে এই বিচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নাম জড়িত আছে। আর তেভাগা আন্দোলন যেটা হয়েছিল আমাদের হচ্ছে বর্তমানে দিনাজপুরে সংগঠিত হয়েছিল, এবং এটা আমাদের হয়েছিল হচ্ছে 1946 সালে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, 1855 খ্রিস্টাব্দের 30 জুন 10,000 সাঁওতাল যে মাঠে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার জন্য দাবি করেছিল, সেই মাঠটার নাম কি, সেই জায়গাটার নাম কি? ভাগনাডিহি, সাঁওতালডিহি, চাঁদমারি না সীতামারি? তো রাইট অ্যান্সার আমাদের হচ্ছে ভাগনাডিহি। ভাগনাডিহি হচ্ছে আমাদের এখানকার হবে সঠিক উত্তর। ওকে, এগুলো সম্পূর্ণ ডিটেল কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে স্টুডেন্টস। আমাদের কোচিং এ কিন্তু এগুলো দিনরাত পড়ানো হয়ে থাকে। যারা কোচিং থ্রু অ্যাডমিশন নেবে তাদের এগুলো কেনার কোনো দরকার নেই, ওগুলো ওরা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে আমাদের কোচিং থেকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কত সালে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট পাস হয়? বেঙ্গল টেনান্সি অ্যাক্ট যেটা ইংরেজদের দ্বারা তৈরি করা হয়েছিল, সেটা কত সালে আমাদের পাস হয়েছিল? 1878, যে সময় আমাদের হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আমাদের ইলবার্ট বিলও প্রবর্তিত হয়েছিল। ইলবার্ট বিল 1882, যে সময় ইলবার্ট বিল আমাদের রদ করা হয়ে থাকে। 1885, যে সময় আমাদের কংগ্রেস সরকার গঠিত হয়, না 1893। তো বেঙ্গল টেনান্সি অ্যাক্ট আর আমাদের যে উমেশ চন্দ্র ব্যানার্জির প্রতিনিধিত্বে প্রথম যে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয়, সেই সময়কাল একই, অর্থাৎ সেটা হলো আমাদের 1885 সালে, ঠিক আছে। সেই সময় আমাদের বেঙ্গল টেনান্সি অ্যাক্ট আমাদের প্রবর্তিত হয়। চুয়ার আন্দোলন কোথায় সূচনা হয়েছিল? আমি আগেই বললাম বাংলায় সংগঠিত হওয়া প্রথম আন্দোলন এটা, সেটা কোথায় হয়েছিল? দিনাজপুরে হয়েছিল কিন্তু আমাদের স্টুডেন্টস তেভাগা আন্দোলন। হ্যাঁ, আমি একটু আগে আলোচনা করলাম তেভাগা আন্দোলনটা দিনাজপুরে হয়েছিল, আর চুয়ার আন্দোলনের সূচনা হয়েছিল ধলভূম বা ঘাটশিলায় আমাদের কিন্তু শুরু হয়েছিল। কত সালে খেদা সত্যাগ্রহের আমাদের সূচনা হয়? আমাদের 1916 সাল, 1917 সাল, 1918 সাল না 1926 সাল? তো স্টুডেন্টস মাথায় রাখবে এই আন্দোলনটা কিন্তু সম্পূর্ণ রূপে যুক্ত হচ্ছে গান্ধীজির সাথে। গান্ধীজির দ্বারা আমাদের যে প্রথম ভারতের যে সংগঠিত হওয়া সত্যাগ্রহ, সেটা হয়েছিল 1917 সালে, সেটা হয়েছিল চম্পারণ দিয়ে শুরু হয়। তারপরে 1918 সালে হয়েছিল আমাদের হচ্ছে খেদা, ঠিক আছে। তারপরে তো 1919 সাল বলি, সেখানে আমাদের রাওলাট অ্যাক্ট, আমাদের 20 সালে অসহযোগ আন্দোলন, 1919 সালে আরো একটা আন্দোলন ছিল খিলাফত আন্দোলন। হ্যাঁ, তো এই ধরনের আন্দোলন গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গান্ধীজির হাত ধরেই শুরু হয়েছিল। তো প্রথম যদি বলা হয় 1917 সালে চম্পারণ, এবং দ্বিতীয় যদি বলা হয় এই যে খেদা যেটার কথা বলা হয়েছে, এটা হয়েছিল আমাদের 1918 সালে। তো এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কারা বিদ্রোহের শপথকে হুলটাকেই তারা শপথ বাক্য হিসেবে পাঠ করত? ঠিক আছে, তো আমাদের এখানে অপশন কি রয়েছে, মুন্ডা, ভিল, সাঁওতাল না কোল? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। 1855 সালে সংগঠিত হওয়া, রিপিট, 1855 সালে সংগঠিত হওয়া সাঁওতাল বিদ্রোহ, তাকে কিন্তু তারা হুল ডাকতো, ঠিক আছে। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। কত সালে নীল কমিশন গঠিত হয়? নীল কমিশনটা গঠিত হয়েছিল মেইনলি নীল চাষীদেরকে দমানোর জন্য। এটা কিন্তু স্টুডেন্টস সবার আগে বুঝবে। তো 1859 সালে, রিপিট, 1859 সালে যখন নীল বিদ্রোহ হয়, এই নীল চাষীদের দমানোর জন্য 1860 সালে ঠিক তার পরের বছর ইংরেজদের দ্বারা নীল কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। তো অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এবং অলরেডি আমি একটু আগে আলোচনা করে দিলাম তিতুমিরের প্রকৃত নাম কি, আমি একটু আগে আলোচনা করলাম। মোহাম্মদ মহসিন আলাউদ্দিন আহমেদ, নোয়া মিয়া, মীর নিসার আলী, হাজী শরীয়তুল্লাহ? তো আজকের আমাদের শেষ প্রশ্নের সঠিক উত্তর হবে মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম কি ছিল আমাদের? মীর নিসার আলী। ওকে, তো স্টুডেন্টস এই ধরনের সেরা প্রস্তুতির জন্য তোমরা জাস্ট খালি কোনো কথাই না, এই নাম্বারটাতে আমাদের যোগাযোগ করবে, চোখ বন্ধ করে তোমাদের সেরা প্রস্তুতি
বেস্ট প্রিপারেশন আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমাদের কোচিং থ্রু। সামনাসামনি প্রিপারেশনটা বেটার হয়, যদি খুব অসুবিধা হয় বই নিয়েও পড়তে পারো, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যোগ করতে পারো। তোমরা আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত প্রিপারেশনের মধ্যে দিয়ে তোমরা কিন্তু সেরা প্রস্তুতি একবার করতে পারো। ওকে, তো আজকের স্টুডেন্টস আমাদের ক্লাসটা এতটাই। এসএসসি জিডির উপর একটা মক টেস্ট আমি ছেড়ে দিয়েছি আমাদের এই বই থেকে। এই বইয়ের লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের ডাব্লিউপি কনস্টেবলের বইয়ের মানে তোমাদের লিঙ্ক যেটা রয়েছে মক টেস্টের, সেটাও তোমরা পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ বইও পেয়ে যাবে, সেটা নিয়েও তোমরা বাড়িতে কিন্তু আরামসে প্রিপারেশন করতে পারো। ওকে, সো ডে স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসটা এতটাই। কালকে আবার নতুন একটা অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে সামনে আসবো। আমাদের যে পরবর্তী অধ্যায়টা রয়েছে সেটা আমাদের রয়েছে প্রাক কংগ্রেস রাজনৈতিক সংগঠন, তার মধ্যে দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। পরবর্তী ক্লাসে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।